ছেলে বলল নতুন ক্যামেরা কিনেছে, আজ অনেক মাস পেরিয়ে গেছে সেই ঘটনার। আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি একতাবদ্ধ। কিন্তু গতকাল একটা অদ্ভুত ব্যাপার হল। রাকিব কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমি একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছি। তার নাম রিয়া। সে খুবই সুন্দর। আমি তার সাথে ছবি তুলতে চাই। আমি খুশি হলাম। ভাবলাম রাকিব স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিজের বয়সী মেয়েদের সাথে মিশছে। রাকিব বলল, কিন্তু একটা সমস্যা আছে। রিয়ার বাবা-মা তাকে ছেলেদের সাথে মিশতে দেয় না। তারা খুবই রক্ষণশীল। আমি বললাম, তাহলে তুমি তার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলো। সম্মানজনক উপায়ে তাদের অনুমতি নাও। রাকিব বলল, আমি চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় তারা রাজি হবে না। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম ফরিদা আমার কাছে এসেছে। কিন্তু এবার সে খুশি দেখাচ্ছে। সে বলল, সুমনা, তুমি ভালো মা। তুমি তোমার ছেলেকে সঠিক পথ দেখিয়েছ। আমি বললাম, আপনি কি শান্তিতে আছেন? ফরিদা বলল, হ্যাঁ, আমি শান্তিতে আছি। নাসিরও শান্তিতে আছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? ফরিদা বলল, রাকিব যে মেয়েটির কথা বলছে সেই রিয়া, সে আসলে আমার পুনর্জন্ম। আমি এই পৃথিবীতে আবার এসেছি। আমি চমকে উঠলাম। বললাম, এটা কি সম্ভব? ফরিদা বলল, আমার কিছু কাজ অসম্পূর্ণ ছিল। আমি যে ভুল করেছিলাম সেটার প্রায়শ্চিত্ত করতে আবার এসেছি। রিয়ার মধ্য দিয়ে আমি সেই প্রায়শ্চিত্ত করব। আমি বললাম, কিন্তু রাকিব তো জানে না। ফরিদা বলল, রাকিবের জানা দরকার নেই। কিন্তু তুমি খেয়াল রেখো। রিয়া একটি ভালো মেয়ে। সে রাকিবকে সুখী রাখবে। স্বপ্নটা ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। পরদিন সকালে রাকিব বলল, মা, রিয়া আজ আমাদের বাড়িতে আসবে। তার মা তাকে পাঠাচ্ছেন। তারা তোমার সাথে দেখা করতে চায়। আমি অবাক হলাম। বললাম, হঠাৎ কেন? রাকিব বলল, রিয়া তার মায়ের কাছে আমার কথা বলেছে। তার মা বলেছে যে তুমি নাকি খুবই ভালো মানুষ। সে তোমার সাথে দেখা করতে চায়। বিকেলে রিয়া আর তার মা এলেন। রিয়াকে দেখে আমার চোখ ফেটে গেল। সে দেখতে হুবহু তরুণ বয়সের ফরিদার মতো। একই চোখ, একই মুখের কাটাকুটি। রিয়ার মা বললেন, আমার নাম নাজমা। আমি রিয়ার কথা শুনে খুবই খুশি। সে বলেছে রাকিব খুবই ভদ্র ছেলে। আমি বললাম, রাকিব সত্যিই ভালো ছেলে। সে আপনার মেয়েকে সম্মান করবে। রিয়া কথা বলার সময় আমার মনে হলো যেন ফরিদা কথা বলছে। একই গলার স্বর, একই ভঙ্গি। নাজমা আপা বললেন, আমার একটা শর্ত আছে। রাকিব যদি রিয়াকে বিয়ে করতে চায় তাহলে তাকে আমাদের বাড়িতে থাকতে হবে। আমার স্বামী নেই। রিয়া আমার একমাত্র সন্তান। আমি বুঝলাম এটাও নিয়তির খেলা। ফরিদা তার পুত্রবিযোগের কষ্ট ভুলতে আবার মা হয়েছে। আর এবার সে তার ছেলেকে হারাতে চায় না। রাকিব বলল, আমার কোনো আপত্তি নেই। আমি রিয়ার খেয়াল রাখব। রিয়া তখন বলল, আন্টি, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি আপনাকে চিনি। যেন আগেও দেখা হয়েছে আমাদের। আমার গা শিউরে উঠল। বললাম, স্বপ্নে অনেক কিছু দেখা যায়। রিয়া বলল, কিন্তু স্বপ্নটা খুবই স্পষ্ট ছিল। আমি দেখেছি যে আমি একটা বড় বাড়িতে থাকি। সেখানে একটা ছেলে আছে। সে আমাকে ভুলভাবে ভালোবাসে। তারপর আমি আত্মহত্যা করি। নাজমা আপা চমকে উঠলেন। বললেন, রিয়া, তুমি কি বলছ? এসব কি? রিয়া বলল, মা, আমি নিজেও জানি না। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আগেও এই পৃথিবীতে এসেছিলাম। আমি বুঝতে পারলাম যে রিয়ার অবচেতন মনে ফরিদার স্মৃতি আছে। এটা অনেক সময় হয় পুনর্জন্মের ক্ষেত্রে। রাকিব বলল, রিয়া, তুমি অতীত নিয়ে ভেবো না। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি। রিয়া হাসল। সেই হাসি দেখে মনে হলো যেন ফরিদা হাসছে। কিন্তু এবার সেই হাসিতে কোনো দুঃখ নেই। আছে শুধু আনন্দ। নাজমা আপা বললেন, তাহলে আমরা রাকিব আর রিয়ার বিয়ের কথা ভাবতে পারি। আমি বললাম, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা দুজনেই এখনো ছোট। আরেকটু বড় হোক। সেই রাতে আবার ফরিদার স্বপ্ন দেখলাম। সে বলল, সুমনা, ধন্যবাদ। তুমি আমার দ্বিতীয় জীবনকে স্বাগত জানিয়েছ। আমি এবার সঠিক পথে আছি। আমি বললাম, আপনি সুখী হন। এটাই আমাদের কামনা। ফরিদা বলল, আমি রিয়ার মধ্য দিয়ে রাকিবের খেয়াল রাখব। কিন্তু এবার সব কিছু হবে পবিত্র ভালোবাসায়।
কয়েক মাস পর রাকিব আর রিয়ার বাগদান হল। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। রিয়াকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পরী। বাগদানের দিন রিয়া আমার কাছে এসে বলল, আন্টি, আমি আপনাকে মা বলে ডাকতে পারি? আমার চোখে জল এসে গেল। বললাম, অবশ্যই, তুমি আমার মেয়ের মতো। রিয়া আমাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন ফরিদা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। 1 বছর বাদে তাদের বিয়ে হল। বিয়ের দিন রিয়া দেখতে ছিল অপূর্ব সুন্দর। সে লাল শাড়ি পরেছিল, সোনার গহনা, যেন কোনো রানী। রাকিব তার পাশে দাঁড়িয়ে ছিল গর্বিত বরের মতো। তাদের দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের জুটি। বিয়ের পর রিয়া আমাদের বাড়িতেই থাকল। নাজমা আপাও আমাদের পাশের বাড়িতে চলে এলেন। এভাবে আমরা সবাই একসাথে থাকতে পারলাম। রিয়া খুবই ভালো বউ। সে আমার সব কাজে হাত লাগায়, রান্না করে, ঘর পরিষ্কার করে, মিতুর পড়াশোনা দেখে। মিতু রিয়াকে খুব ভালোবাসে। সে বলে, ভাবি, তুমি আমার দিদির মতো। রিয়া হেসে বলে, আমি তোমার দিদি। রাকিব এখন চাকরি করে, একটা ভালো কোম্পানিতে ফটোগ্রাফার হিসেবে কাজ করে। সে এখন পেশাদার ফটোগ্রাফার। তার তোলা ছবি পত্রিকা ছাপা হয়। রিয়াও পড়াশোনা করছে। সে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। সে খুব ভালো কবিতা লেখে। তার কবিতা পড়লে মনে হয় যেন কোনো পুরনো আত্মা কথা বলছে। গত মাসে রিয়া আমাকে বলল, মা, আমি মা হতে যাচ্ছি। এই খবর শুনে আমার খুশিতে বুক ভরে গেল। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। বললাম, এ তো খুবই খুশির খবর। রিয়া বলল, মা, আমি চাই আমার সন্তান যেন আমার মতো অতীতের বোঝা নিয়ে জন্ম না নেয়। সে যেন নতুন জীবন পায়। আমি বুঝলাম রিয়া তার পূর্বজন্মের কথা জানে। কিন্তু সে সেটা নিয়ে দুঃখ করে না, বরং সেটা থেকে শিক্ষা নেয়। আমি বললাম, তোমার সন্তান অবশ্যই সুখী হবে, কারণ সে জন্মাবে ভালোবাসার পরিবারে। আজ রিয়ার সন্তান জন্মেছে, একটি সুন্দর মেয়ে। আমরা তার নাম রেখেছি ফাতিমা। ছোট্ট ফাতিমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো ফেরেশতা। রিয়া বলল, মা, ফাতিমার জন্মের সময় আমি একটা স্বপ্ন দেখেছি। দেখেছি যে একজন সুন্দরী নারী আমাকে বলছে, এবার আমি সত্যিকারের শান্তি পেলাম গো। আমি হাসলাম। বললাম, সেই নারী নিশ্চয়ই তোমার জন্য দোয়া করেছে। আজ রাতে আমি শেষবারের মতো ফরিদার স্বপ্ন দেখলাম। সে এসে বলল, সুমনা, আমি এবার সত্যিকারের বিদায় নিচ্ছি। আমার কাজ শেষ, আমি শান্তিতে যেতে পারছি। আমি বললাম, আপনি যান, আপনার আশীর্বাদ আমাদের সাথে থাকবে। ফরিদা বলল, রিয়ার মধ্য দিয়ে আমি নতুন জীবন পেয়েছি। ফাতিমার মধ্য দিয়ে আমি নতুন আশা দেখছি। এবার আমার আর কোনো অভাব নেই। সেই স্বপ্নের পর থেকে আর কখনো ফরিদাকে দেখিনি। মনে হয় সে সত্যিই শান্তিতে চলে গেছে। আজ ফাতিমার বয়স 6 মাস। সে খুব ফুটফুটে, হাসি খুশি। রাকিব তার মেয়েকে নিয়ে খুবই খুশি। সে বলে, মা, ফাতিমা দেখতে তোমার মতো। রিয়া হেসে বলে, না, ও দেখতে তার দাদির মতো। আমি বুঝতে পারি রিয়া কোনো দাদির কথা বলছে। সে ফরিদার কথা বলছে। কিন্তু এখন সেই কথায় কোনো দুঃখ নেই, আছে শুধু ভালোবাসা। সুজন এখন দাদু হয়েছে। সে ফাতিমাকে নিয়ে খেলে, তাকে ছড়া শোনায়, বলে, আমার নাতনি হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। মিতু এখন 15 বছর বয়স। সে তার ভাতিজিকে খুব আদর করে। বলে, ফাতিমা যখন বড় হবে আমি তাকে সব কিছু শেখাব। আমি দেখছি যে আমাদের পরিবার কিভাবে বড় হচ্ছে, কিভাবে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। এই ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই, কোনো পাপ নেই, আছে শুধু পবিত্রতা। রহিম সাহেব মাঝে মাঝে আমাদের খোঁজ নেন। তিনি বলেন, আল্লাহ তোমাদের পরিবারকে বরকত দিয়েছেন, তোমরা সবাই সুখী থাকো। আমি এখন বুঝতে পারি যে জীবনে কখনো কখনো অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়া, আমাদের আরও ভালো মানুষ করে তোলে। ক্যামেরার সেই ফ্ল্যাশ এখন আর আমার চোখে জ্বালা করে না, কারণ আমি জানি যে সেই আলো আমাদের জীবনে নতুন আলো এনেছে। সত্যের আলো, ভালোবাসার আলো। আজ রাতে আমি আবার স্বপ্ন দেখব, কিন্তু এবার সেটা হবে ভবিষ্যতের স্বপ্ন, ফাতিমার ভবিষ্যতের স্বপ্ন, আমাদের পরিবারের সুখের স্বপ্ন। এবং সেই স্বপ্নে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অশুভ শক্তি, থাকবে শুধু আনন্দ, থাকবে শুধু আশা, থাকবে শুধু ভালোবাসা।
কারণ আমি জানি যে ভালোবাসা সব সময় জয়ী হয়। সত্য সব সময় জয়ী হয়। আর আমাদের পরিবারে আছে প্রচুর ভালোবাসা। আছে প্রচুর সত্য। এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের জীবন শেষ নয়। আমাদের ভালোবাসা শেষ নয়। আমাদের সুখ শেষ নয়। আমাদের গল্প চলতে থাকবে। নতুন নতুন অধ্যায় লেখা হবে। কিন্তু সেই অধ্যায়গুলো হবে আনন্দের। হবে শান্তির। হবে ভালোবাসার। ধন্যবাদ সবাইকে আমাদের এই গল্প শোনার জন্য। আল্লাহ সবার মঙ্গল করুন। মার ছবি তুলবে। শাড়ি পরে প্রস্তুত হলাম। সে নানা পোজে ছবি তুলতে লাগল। একটা ছবিতে আমাকে হাসতে বলল। তার কথায় হেসে উঠলাম। সে ক্যামেরা নামিয়ে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি লজ্জা পেলাম। সে আমার কাছে এসে বলল, এই সৌন্দর্য শুধু আমার চোখে দেখার জন্য নয়, আমার হৃদয়ে অনুভব করার জন্যও। আমি বুঝতে পারলাম না। সে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখাতে লাগল। প্রতিটা ছবিতে আমাকে দেখছি এক নারী হিসেবে, মা হিসেবে নয়। সে বলল, মা এই ছবিগুলো দেখে আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মাতৃস্নেহ নয়, এর চেয়েও গভীর কিছু। আমার গলা শুকিয়ে গেল। সে আমার হাত ধরে বলল, তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি তোমার সৌন্দর্যের একমাত্র দর্শক হতে চাই। ক্যামেরার ফ্ল্যাশ এখনও আমার চোখে জ্বালা করছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমনা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুজন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর মিতু। রাকিব ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতু ১৩ বছর বয়সী, স্কুলে যায়। ওই দিন রাকিব বলল নতুন ক্যামেরা কিনেছে। আমি প্রথমে ভাবলাম সে তার বন্ধুদের ছবি তুলবে, কিন্তু সে বলল আমার ছবি তুলতে চায়। আমি একটু অবাক হলাম। বললাম, কেন আমার ছবি তুলবি? সে হেসে বলল, মা তুমি এত সুন্দর, তোমার ছবি তুলে রাখতে চাই। আমি লজ্জা পেলাম। তবুও তার খুশির জন্য রাজি হয়ে গেলাম। সবচেয়ে ভালো শাড়িটা পরলাম। লাল রঙের, সোনালি বর্ডার। চুল আঁচড়ে বাঁধলাম। একটু লিপস্টিক লাগালাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যিই বেশ লাগছে। রাকিব এসে বলল, ওয়াও মা, তুমি দারুণ লাগছ। সে নানা পোজ দিতে বলল। কখনো হাসতে বলল, কখনো দূরে তাকাতে বলল। আমি একটু সংকোচ বোধ করছিলাম। কিন্তু রাকিবের উৎসাহ দেখে আমিও উৎসাহিত হয়ে উঠলাম। সে অনেক ছবি তুলল। একটা ছবিতে আমাকে খুব স্বাভাবিক হাসি দিতে বলল। আমি হেসে উঠলাম। হঠাৎ সে ক্যামেরা নামিয়ে রাখল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি বুঝতে পারলাম না কি বলবো। সে আমার কাছে এগিয়ে এলো। বলল, এই সৌন্দর্য শুধু আমার চোখে দেখার জন্য নয়, আমার হৃদয়ে অনুভব করার জন্যও। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। এ কেমন কথা? সে ক্যামেরার স্ক্রিনে ছবিগুলো দেখাতে লাগল। প্রতিটা ছবিতে আমাকে দেখতে পেলাম এক অচেনা নারী হিসেবে। মা হিসেবে নয়। যেন কোনো মডেল। যেন কোনো অভিনেত্রী। রাকিব বলল, মা এই ছবিগুলো দেখে আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মাতৃস্নেহ নয়, এর চেয়েও গভীর কিছু। আমার গলা শুকিয়ে গেল। কি বলছে সে? এ তো ভুল কথা। আমি তার মা। সে আমার ছেলে। কিন্তু সে থামল না। আমার হাত ধরে বলল, তুমি আমার প্রেমিকা হও, আমার স্ত্রী হও। আমি তোমার সৌন্দর্যের একমাত্র দর্শক হতে চাই। আমি হতভম্ব হয়ে গেলাম। ছেলেটা কি বলছে? আমি তার হাত ছাড়িয়ে নিলাম। বললাম, রাকিব তুমি কি বলছ? আমি তোমার মা। সে বলল, মা আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। তোমাকে দেখলে আমার মন অন্যরকম হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় মিতু স্কুল থেকে ফিরে এলো। সে দৌড়ে এসে বলল, মা তুমি কত সুন্দর লাগছ। আমিও ছবি তুলব। রাকিব তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। বলল, হ্যাঁ মিতু, মাকে নিয়ে আমরা ফ্যামিলি ফটোশ্যুট করব। কিন্তু সেই মুহূর্তে একটা ঝলকানি এলো। ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু রাকিব তো ক্যামেরা হাতে নেয়নি। তাহলে এই আলো এলো কোত্থেকে?
আমরা সবাই চোখ তুলে তাকালাম। জানালার কাছে একটা অদ্ভুত ছায়া। কে যেন আমাদের ছবি তুলছিল বাইরে থেকে। রাকিব দৌড়ে জানালার কাছে গেল। বলল, কে ওখানে? কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু একটা কাগজ পড়ে আছে জানালার নিচে। সেই কাগজে লেখা ছিল, তোমাদের পারিবারিক রহস্য আমি জানি। আগামীকাল রাত 12টায় পুরনো চার্চে এসো। না এলে এই ছবিগুলো সবাইকে দেখাব। আমার হাত কাঁপতে লাগল। কি ছবি? কে এই ব্যক্তি? সে কি দেখেছে? রাকিব কাগজটা নিয়ে বলল, মা, এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক। আমরা পুলিশে খবর দেব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ প্র্যাঙ্ক নয়। কেউ আমাদের দেখছিল। কেউ শুনছিল। আর সেই ব্যক্তি এখন আমাদের হুমকি দিচ্ছে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার ভাবছিলাম সেই অজানা ব্যক্তির কথা। সে কি চায়? কি জানে আমাদের সম্পর্কে? পরদিন সকালে সুজন অফিসে গেল। মিতু স্কুলে গেল। রাকিব কলেজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতে থেকে গেল। বলল, মা, আমি তোমাকে একা রাখতে পারব না। দুপুরের দিকে হঠাৎ দরজায় নক পড়ল। আমি দরজা খুলতে গেলাম। সেখানে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মানুষ। পরনে সাদা পাঞ্জাবি। মাথায় টুপি। তার চোখে একটা রহস্যময় দৃষ্টি। সে বলল, আমি রহিম সাহেব। আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সে বলল, আপনার ছেলে রাকিবের ব্যাপারে। সে আপনাকে নিয়ে যা ভাবছে তা খুবই বিপজ্জনক। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই মানুষটি কি করে জানল? রহিম সাহেব ভিতরে এসে বসলেন। বললেন, আমি অনেক পরিবারের এই ধরনের সমস্যার সমাধান করেছি। আপনার ছেলের মনে যে চিন্তা এসেছে তা প্রাকৃতিক নয়। এটা কোনো অশুভ শক্তির প্রভাব। রাকিব তখন ঘর থেকে বেরিয়ে এলো। রহিম সাহেবকে দেখে বলল, আপনি কে? কি চান? রহিম সাহেব বললেন, তুমি রাকিব, তাই না? আমি তোমার সাহায্য করতে এসেছি। তোমার মনে যে চিন্তা এসেছে তোমার মাকে নিয়ে, সেটা তোমার নিজের নয়। রাকিব চমকে উঠল। বলল, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রহিম সাহেব বললেন, এই বাড়িতে আগে কি ঘটেছিল জানো? 50 বছর আগে এখানে থাকত মহিউদ্দিন সাহেব। তার স্ত্রী ছিল অসাধারণ সুন্দরী। তার নাম ছিল ফরিদা। আমি শুনছিলাম মন দিয়ে। রহিম সাহেব চালিয়ে গেলেন, মহিউদ্দিন সাহেবের এক ছেলে ছিল। তার নাম ছিল নাসির। নাসির তার মা ফরিদার প্রেমে পড়ে যায়। এটা ছিল অপ্রাকৃতিক। কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করে। রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তারপর কি হয়েছিল? রহিম সাহেব বললেন, ফরিদা এই অপমানে আত্মহত্যা করে। নাসিরও পাগল হয়ে যায়। মহিউদ্দিন সাহেব এই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু ফরিদার আত্মা এখনও এই বাড়িতে আছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বললাম, আপনি বলতে চাইছেন ভূত? রহিম সাহেব বললেন, ফরিদার আত্মা চায় সেই ঘটনার পুনরাবৃত্তি। সে রাকিবের মনে সেই অশুভ চিন্তা ঢুকিয়ে দিয়েছে। আর গতকাল যে ব্যক্তি আপনাদের ছবি তুলেছে সে আসলে নাসিরের আত্মা। রাকিব বলল, এটা অবিশ্বাস্য। আমি এসব বিশ্বাস করি না। রহিম সাহেব বললেন, তুমি রাতের বেলা স্বপ্ন দেখো না? একজন সুন্দরী নারীর স্বপ্ন? সে তোমাকে কি বলে? রাকিব চুপ করে গেল। তার মুখে ভয়ের ছাপ। আমি বুঝলাম সে সত্যিই এমন স্বপ্ন দেখে। রহিম সাহেব বললেন, আজ রাতে পুরনো চার্চে যেতে হবে। সেখানে ফরিদার আত্মার সাথে কথা বলতে হবে। তাকে শান্তি দিতে হবে। আমি বললাম, কিন্তু সেটা কি নিরাপদ হবে? রহিম সাহেব বললেন, আমি আছি। আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তবে আপনাদের সাহস রাখতে হবে। সন্ধ্যার দিকে সুজন আর মিতু বাড়ি ফিরল। আমি তাদের কিছু বললাম না। শুধু বললাম, আজ আমরা একটু দেরি করে ঘুমাব। রাত 11টার দিকে আমরা 3 জন বেরিয়ে পড়লাম। রহিম সাহেব আগে থেকেই পুরনো চার্চে গিয়ে অপেক্ষা করছিলেন। পুরনো চার্চটা শহরের বাইরে। অনেক দিন থেকে ব্যবহার হয় না। ভাঙা দেয়াল। জানালায় কাচ নেই। চারপাশে গাছগাছালি। আমরা ভিতরে ঢুকলাম। রহিম সাহেব কিছু মোমবাতি জ্বালিয়েছিলেন। তিনি কোরআন শরীফ পড়তে শুরু করলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এলো। মোমবাতিগুলো নিভে যেতে লাগল। আমি রাকিবের হাত ধরে রইলাম। রহিম সাহেব বললেন, ফরিদা, তুমি এসেছ। আমি জানি তুমি কি চাও। কিন্তু এভাবে নয়।
তুমি যে কষ্ট পেয়েছিলে সেই কষ্ট অন্যদের দিও না। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। নারীর কণ্ঠ, কিন্তু খুব দুর্বল, যেন অনেক দূর থেকে আসছে। সে বলল, আমি শান্তি চাই। আমার ছেলে নাসির আমাকে ছেড়ে যেতে পারেনি। সে আমার জন্য কষ্ট পাচ্ছে। রহিম সাহেব বললেন, নাসির কোথায়? ফরিদার আত্মা বলল, সে এই পৃথিবী আর পর পৃথিবীর মাঝখানে আটকে আছে। সে আমাকে খুঁজছে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। আমার পাপের জন্য। আমি বললাম, আপনার কি পাপ? আপনি তো কিছু করেননি। ফরিদার আত্মা বলল, আমি আত্মহত্যা করেছিলাম। এটা পাপ। আর আমি আমার ছেলেকে সঠিক পথ দেখাতে পারিনি। রাকিব বলল, কিন্তু আমার মনে যে চিন্তা এসেছিল সেটা কেন? ফরিদার আত্মা বলল, নাসির তোমার মধ্য দিয়ে আমার কাছে আসার চেষ্টা করছিল। সে ভুলে গেছে আমি তার মা। সে শুধু মনে রেখেছে আমাকে তার ভালোবাসার কথা। রহিম সাহেব বললেন, ফরিদা, তুমি নাসিরকে বলো সে যেন তার পাপ ত্যাগ করে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা পবিত্র, কিন্তু সেই ভালোবাসা অন্য রূপ নিলে সেটা পাপ। হঠাৎ আরেকটা কণ্ঠস্বর শোনা গেল। পুরুষের কণ্ঠ, নাসিরের কণ্ঠ। সে বলল, আমি বুঝতে পারছি না। আমি মায়ের কাছে যেতে চাই। ফরিদার আত্মা বলল, নাসির, তুমি ভুল পথে আছো। আমি তোমার মা। তুমি আমার সন্তান। আমাদের সম্পর্ক পবিত্র। তুমি অন্যভাবে ভাবো না। নাসিরের আত্মা বলল, কিন্তু মা, আমি তোমাকে ভালোবাসি। ফরিদার আত্মা বলল, আমিও তোমাকে ভালোবাসি। মায়ের ভালোবাসা দিয়ে। তুমি সেই ভালোবাসা গ্রহণ করো, অন্য কোনো ভালোবাসা নয়। রহিম সাহেব আবার কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ধীরে ধীরে একটা শান্তির অনুভূতি এল। নাসিরের আত্মা বলল, মা, আমি ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ছেড়ে দেব। তুমি শান্তিতে থাকো। ফরিদার আত্মা বলল, তুমিও শান্তিতে যাও বাছা। আমরা পর পৃথিবীতে মিলিত হব, মা আর সন্তান হিসেবে। ধীরে ধীরে সেই অনুভূতি চলে গেল। মোমবাতিগুলো আবার জ্বলে উঠল। রহিম সাহেব বললেন, হয়েছে। তারা শান্তি পেয়েছে। আমরা বাড়ি ফিরলাম। রাকিব বলল, মা, আমার মনে আর সেই রকম চিন্তা নেই। আমি অনুশোচনা করছি। আমি বললাম, তুমি কিছু করনি। এটা তোমার দোষ ছিল না। পরদিন থেকে আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। রাকিব আবার কলেজে যেতে শুরু করল। সে আগের মতোই আমার সাথে কথা বলে। কোনো অদ্ভুত আচরণ নেই। কিন্তু এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝেছি যে পারিবারিক বন্ধন কত পবিত্র, আর সেই বন্ধন রক্ষা করতে হয় সতর্কতার সাথে। রহিম সাহেব আমাদের বলেছিলেন, কখনো কখনো অশুভ শক্তি আমাদের মনে ভুল চিন্তা ঢুকিয়ে দেয়া, কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস আর সঠিক জ্ঞান আমাদের রক্ষা করে। আমি এখনও মাঝে মাঝে সেই দিনের কথা মনে করি। ক্যামেরার ফ্ল্যাশ এখনও মনে পড়ে, কিন্তু এখন আর ভয় পাই না, কারণ আমি জানি যে সত্য সব সময় জয়ী হয়। রাকিব এখন ফটোগ্রাফির চর্চা করে, কিন্তু সে সুন্দর প্রকৃতির ছবি তোলে, পরিবারের ছবি তোলে, কিন্তু সেই অদ্ভুত দৃষ্টি আর নেই তার চোখে। মিতুও বড় হচ্ছে। সে এখন 14 বছরের। সে খুবই বুদ্ধিমতী। আমি তাকে সব কিছু বলিনি। শুধু বলেছি যে পরিবারের সবাই একে অপরকে সম্মান করবে। সুজনও এই ঘটনা জানে। সে বলেছে, ভালো হয়েছে যে আমরা সময়মতো সমাধান করতে পেরেছি, না হলে পরিবারের বড় ক্ষতি হতে পারত।